না না পারছি না, জয় নিশ্চিত জেনেও আমি হাসতে পারছি না। আর কয়েকদিনের মধ্যে বসন্তবাবুর কাছ থেকে বাকি টাকাটা পেয়ে যাব জেনেও আনন্দে আমার মনটা নেচে উঠছে না। কারণ ঝিলিক চলে যাবে ভেবে আমার হৃদয় থেকে ঝরে পড়ছে বেদনার ধারা। আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কিন্তু এ কথা বলার সাহস আমার নেই। ভালোবাসার কথা বললে ঝিলিক যদি মুখ ফিরিয়ে নেবে তো। তার ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি, তাকে কত অপমান করেছি। ও ঈশ্বর, তাই তো আমার হৃদয় থেকে ঝরে পড়ছে দু চোখের জল। তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। জলে চলেছে ছিলে আমারই যে দাঁড়িয়ে থাকা, আমি মিছিলে মিছিলে বুঝি দিল না দেখা, আমি অন্তরে তোমার কণ্ঠে আজ বেদনার সুর। বেদনা নয় বৌদি, বেদনা নয়, এ যে আমার আত্মশুদ্ধির সাধনা। তোমরা কি স্বামী স্ত্রীতে একই সাধনা করছো? তোমাদের কি ঝগড়া হয়েছে ঠাকুরপো? ঝগড়া কেন হবে দিদি ভাই? তোমার দেওরের সাথে আমার কোনোদিন মতের অমিলই হয়নি। বৌদি আমি একটু বেরোচ্ছি। শোনো ঠাকুরপো, কথাগুলো তুমি তোমার বউকে বলতে পারলে না? না, কি করে বলবো বৌদি, কি করে বলবো? ওকে আমি জীবন সঙ্গিনী করেছি ঠিকই, কিন্তু কিন্তু আমার হৃদয় সঙ্গিনী করতে পারিনি বৌদি। আমি হৃদয় সঙ্গিনী করতে পারিনি, হৃদয় সঙ্গিনী করতে পারিনি। ঠাকুরপো, হ্যাঁ রে মেজো, ঠাকুরপো এই কথাগুলো বলে গেল কেন? আসলে আমি ওর কথা শুনিনি দিদি ভাই। তুই কি শাক দিয়ে মাছ ঢাকতে চাস? তুই কি মনে করেছিস আমি তোদের কোনো খবর রাখি না? শোন মেজো, পুরুষ মানুষের জেদ ভালো, কিন্তু মেয়ে মানুষের এত জেদ ভালো না। তুই যদি তোর জেদ নিয়ে এত দূরে দূরে থাকিস, তাহলে স্বামীর ভালোবাসা কি করে পাবে? কি করে হবে ছেলেপুলের মা? কি রে মেজো, ছেলের কথা শুনে তুই ভাবে চমকে উঠলি কেন? ওই শয়তানের পলের মতো তুইও কি ছেলেপুলের মা হতে চাস না? তাহলে বংশ রক্ষা হবে কি করে? বংশ রক্ষা তুই জানিস না রে মেজো, তুই জানিস না মা হতে না পারার যন্ত্রণা। সারা জীবন আমি জ্বলে পড়ে মরছি একটা সন্তান দিয়ে। এই শূন্য সংসারটা তুই কি পূর্ণ করতে পারবি না রে মেজো? পারবি না? তোমাকে আমি কেমন করে বোঝাই দিদি ভাই? যে জমির কাছে তুমি খুশি আজ ফসল চাইছো, সেই জমিতে যে আজও কোনো কৃষকের পদচিহ্ন পড়েনি। কি হলো রে মেজো, আমার কথার উত্তর দিচ্ছিস না? যার জীবনের দক্ষিণ দিকটাই বন্ধ হয়ে গেছে, সে তোমাকে কি উত্তর দেবে বড় মামিমা? উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, কিন্তু ওকে আমার কথার উত্তর দিতেই হবে। জমিদার গিলিয়ে নেন খোলায় খই দিয়ে। এই, আজ দুপুরে সৈকতের পাতে বড় মাছের মাথাটা পড়েনি কেন? বলি তুই কিন্তু মেজুর কাছে কৈফিয়ত চেয়ে তুই অন্যায় করছিস। তোর মেজু কি ইংল্যান্ডের মহারানী? ইংল্যান্ডের মহারানী না হলেও মেজ মামি কিন্তু এবাড়ির লক্ষ্মী রানী।
যাত্রা করে টাকা ইনকাম করছিস বলে তোর মুখে খুব বলি ফুটেছে। হ্যাঁ, ফুল ফোটানো কথা বলে তুমি তো বল ফোটাতে বাধ্য করলে মাসি। মনে পড়ে আজ থেকে 1 মাস আগেও বেকার বলে তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে। সেই জন্যই বুঝি মেজো মামির হয়ে দালালি করতে এসেছিস? দালালি করছি না, দালালি করছি না। তাহলে আমি মেজো মহিমার প্রতিবাদে জালালি দিচ্ছি। তাহলে জিজ্ঞাসা কর, মাছের মাথাটাও কার পাতে দিয়েছে? বড় মাছের বড় মাথাটা আমি দাদামণির পাতে কেন দিয়েছিস? সেই লোকটাকে এই সংসারে সৈকতের চেয়ে বেশি টাকা ইনকাম করে। শোন, কাল থেকে যেন বড় মাছের মাথাটা সৈকতের পাতেই পড়ে, কারণ এই সংসারে সৈকত সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। তোমার কথার জবাব আমি দিচ্ছি। টাকায় যদি অধিকারের মানদণ্ড হয়, তাহলে বড় মাছের বড় মাথাটা প্রতিদিন বড় মামার পাতেই পড়বে। কারণ বড় মামা, মেজো মামা ও আমার টাকা মিলিয়ে যোগ করলে যা হয় তা ছোট মামার থেকে অনেক গুণ। You understand? You better understand. এত বড় কথাটা বলে গেল উজ্জ্বল। উজ্জ্বল তো ঠিক কথাই বলেছে। মেজমের কাছে কৈফিয়ত চেয়ে তুই কিন্তু অন্যায় করছিস, অন্যায়। তুই কিন্তু ঝিলিককে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিস। মাথায় তবে তুলবই, কারণ সেদিন মেজবউ ছিল বলে আমি প্রাণে বেঁচে গেছি। ও, এই জন্যই বুঝি তুই ওই তোর চরিত্রটাকে পাল্টে নিয়েছিস, তাই তো? মেজবউ আমার জীবনটাই পাল্টে দিয়েছে, এর জন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এই তো বৌদি, এই নাও, এই নাও এ মাসের ইনকামের। তুমি তো আচ্ছা ইডিয়েট, কাল আমার গতকালের কথাগুলো শোনোনি? বিছানায় শুয়ে তোমাকে বলিনি যে তোমার বড় বৌদি এখন মেজবুর ছাত্রী হয়ে গেছে? কদিন আগে এই সংসারের চাবিটা মেজবুর আঁচলে বেঁধে দিয়েছে। আমি শুধু চাবি বেঁধে দিইনি রে, মেজবুর আঁচলে গোটা সংসারটাই আমি বেঁধে দিয়েছি। তুমি অন্যায় করেছো বৌদি। সৈকত, এই সৈকত, আজ তুমি আমার ভুল ধরছো। নিশ্চয়ই নিশ্চয়ই ধরবো। কাল রাতে পলির কথাগুলো আমি ভুলে গিয়েছিলাম ঠিকই, তাই পুরনো অভ্যেস মতো এই ইনকামের টাকাগুলো আমি তোমার হাতেই দিতে যাচ্ছিলাম। কিন্তু আজ থেকে আমার এই ইনকামের টাকা তোমার হাতে নয় বৌদি, আমার এই বউ পলির কাছেই থাকবে। এই তো গুড বয়ের মতো কথা বলছো, আর ভুল করবে না তো? আরে একদম না, মোটেও না। আমি যে বৌদিকে বিশ্বাসই করি না। আমিও বিশ্বাস করি না। কি বললি তুই আমাকে? কেন বিশ্বাস করবো বলতো? নিজের বোনকে না দিয়ে পরের মেয়ে মেজুকে যদি হার পড়াতে পারিস, তাহলে তুই সব করতে পারিস। জবাব দে, সৈকতের এই মাসের ইনকামের এক্সট্রা টাকাগুলো কোথায় গেল? সে টাকা সংসার খরচে খরচ হয়ে গেছে। তাহলে সোনার হার গড়ালে কোথা থেকে? সেটা আমার শাশুড়ি, অর্থাৎ তোমার মায়ের দেওয়া হার। মিথ্যে কথা। সৈকতের টাকা চুরি করে তুই হার গড়েছিস। তুই একটা চোর। পলি, তুই আমাকে চোর অপবাদ দিলি। সৈকত, সৈকত, তুই পলির কথা প্রতিবাদ করছো না কেন? প্রতিবাদ করবে শান্তি? তোমার তৈরি করা অস্ত্র আজ যে ভোতা হয়ে গেছে। তুমি দেখছো না হতভাগাটা মদ খেয়ে কেমন মাতাল হয়ে আছে? কি হলো? আমি মাতাল হয়েছি, আমি নিজের টাকায় মাল খেয়েছি, কারুর বাপের পয়সায় নয়। ওরে, তুই তো চা পর্যন্ত মুখে তুলতিস না, তাহলে তাহলে তোর হাতে মদের বোতল কেন? কেন কেন তুই মদ খেয়েছিস? বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। আমি আর নাবালক নই। ও, তোর ওই রঙ্গিনী বউ বুঝি তোকে সাবালক করে দিয়েছি? সৈকত, সৈকত, ওই লোকটা তোমার সামনে আমাকে অপমান করছে আর তুমি কিচ্ছু বলবে না? বলবো, নিশ্চয়ই বলবো, 100 বার বলবো।
1000বার বলবো। নিশ্চয়ই বলবি। তুই যে আজ বৌদির হাতের পুতুলের চেয়ে বউয়ের হাতের ভেড়া হয়ে গেছিস। আমি ভেড়া? দাঁড়া, তোর মুখ দিয়ে আমাকে তুই ভেড়া বলেছিস, আমার বউকে তুই রঙ্গিনী বলেছিস, আমাকে ভেড়া বলেছিস, আমার বউকে রঙ্গিনী বলেছিস। সেই মুখটা আমি তো জুতা মেরে ভেঙে দেব। আমার সেই ভাই যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে অভুক্ত থেকেও ওর মুখে আমি খাবার তুলে দিয়েছি। এই ভাই, তোর মনে পড়ে সেই সব দিনগুলোর কথা? মনে কর না, যখন স্কুল যাবি না বলে কান্নাকাটি করতিস, আমি তোকে কাঁধে করে স্কুলে পৌঁছে দিতাম। এমনকি আমি তোকে পুলিশের চাকরিতেও সাহায্য করেছি। আর এই দৃশ্যটা দেখে মাননীয় দর্শকবৃন্দ, আপনারা কি হাততালি দিয়ে বলবেন না, এই আমার সেই ভাইয়ের আসল চেহারার প্রতিচ্ছবি। কি হলো রে সৈকত, থামলে কেন? তোর এই কম দামি দাদাকে মারবাই মা, না হলে আমার জীবনটা কানায় কানায় পূর্ণ হবে কি করে? ওই জুতোটা মেরে তুই প্রমাণ করে দি তোর জীবনে তোর দাদা বৌদি স্নেহ মায়া মমতার কোনো দাম নেই রে ভাই। আমার জীবনে তোদের কোনো দাম নেই। থাকবে কি করে রে? এখন তো তোর জীবনে একটাই মন্ত্র, বউ স্বর্গ, বউ ধর্ম, বউই পরমান্তম, বউই পৃথিবীপন্নে, বউই সর্বদেব। এই যে চাটুপাড়ির অপদেবতা সৈকতের হয়ে আমি তোমাকে জানিয়ে যাচ্ছি, শোনো, তোমার মতো অতলে সপগণ্ড যে বাড়িতে থাকে সেই বাড়িতেই পলি ভট্টাচ আর বেশি দিন থাকবে না। থাকবি না মানে তুই কোথায় যাবি? ওদের মতো পাঁচটা শয়তানির হাত থেকে আমার স্বামীকে বাঁচানোর জন্য, অনেক সুখে অনেক বিলাসে থাকার জন্য একটা বড় ফ্ল্যাট কিনে আমরা সেপারেট হয়ে যাব। সেপারেট এমনি করে শান্তির ছায়া ঘন একান্নবর্ত পরিবারগুলো স্বার্থের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এর জন্য তাই ওই শান্তি আর ওই পলির মতো বউয়েরা। আর যে দাঁড়িয়ে আছে সৈকত, এই স্তৈন্য কাণ্ড জ্ঞানহীন সৈকতের মতো স্বামীরা। সেই কথা এই কথাও বললে অনুপম ভট্টাচার্য, তোর মতো অপদার্থ, অপগণ্ড, অকর্মণ্য বড় ভাই যে সংসারের কর্তা হয়, সেই সংসারে তো এই অবস্থাই হয়। সৈকত, পুলিশে না ওই লোকটা তোমার দাদা। ও একটা গাধা। সৈকত, ওকে আমি দাদা বলে মানি না, ওকে আমি ঘৃণা করি, ঘৃণা। তাই যাওয়ার আগে এই ভণ্ড, এই অকর্মণ্য, এই অপদার্থ অনুপম ভট্টাচার্যের গায়ে আমি কি হলো? বোমা হয়ে দাঁড়িয়ে আছো কেন? সৈকত যেমন তোমার গায়ে মদ ছিটিয়ে গেল, তেমনি বলে আমাকে চোর আমাকে চোর বলেছে। এইসবের জন্য দায়ী শুধু তুমি। এখন আর কেঁদে কি লাভ শান্তি? তুমি যে বিনোদের মাসি শাস্তি চেয়েছিলে, তোমার সেই বিনোদরূপী সৈকত একদিন যে তোমায় আঘাত করবি
সেটা আমি ভালো করেই জানি। এই দেখো, ভালো করে চেয়ে দেখো, আমার সংসার নাটকের ষোড়শ দৃশ্যে এই ঘটনা যে ঘটবে তা আমি ভালো করে আগে থেকেই লিখে রেখেছি। তোমার ওই লেখাই তো, তোমার ওই লেখাই তো আমার জীবনে কাল করে দিয়েছে। তোমার ওই লেখা আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। শান্তি, শোনো শোনো, তুমি যদি ওদের হাত থেকে আমাকে বাঁচাতে চাও, তাহলে আজ থেকে তুমি ব্যবসা করবে এই 6 বছর লেখা। শান্তি, কখনো লেখবে না, কখনো লেখবে না এই 6 বছর লেখা। শান্তি, কি হবে জ্ঞানের কথা লিখে? যে লেখা আমার সংসারের অভাব পূরণ করতে পারে না, নিজে হেনো তার অন্ধকার থেকে মানুষকে আলোয় ফেরাতে পারে না, সেই লেখা মানেই তো সময়ের অপচয় আর হৃদয়ের ক্ষয়। না না না, আমি লিখবো না, আমি লিখবো না। ও কথা বলবেন না আপনি। আপনি তো নাট্য সাহিত্যের কৃষক, আপনাকেই তো সৃষ্টি করতে হবে নবচেতনার ফসল। স্বপন, তুমি আমার মতো হাজার হাজার মানুষের নাট্য পিপাসা যে আপনাকেই মেটাতে হবে অনুপম কাকা। কিন্তু কোনো কিন্তু নয় কাকা, আপনাকে নাটক লেখা বন্ধ করা চলবে না কাকা। কি করে লিখবো শিপন? আমার যে সাহসের কলম আর সৃষ্টির কাগজ নেই। অনুপম কাকা, আমাকে তুমি কলম করো, আমাকে তুমি সৃষ্টির কাগজ করো অনুপম কাকা। আমার আহ্বান যত কিছু ছিল কাজ সংগত করেছি আজ। দীর্ঘ দিনমান মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হলো অবসান। পরপরে উত্তরেতে পা দিয়েছি তরুণীটি, তবুও আহ্বান, তবুও আহ্বান। দাদামণি যেমন তার মত বদলে আবার লিখতে শুরু করেছে, সাগরও তেমনি নিজেকে অনেকটা বদলে নিয়েছে। তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি সে যেন আমাকে কিছু বলতে চায়। আমি শুনবো, আমি সাগরের সব কথা শুনে তাকে আমি ভালোবাসার ডালি সাজিয়ে বলবো, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, হঠাৎ পাওয়া দিনগুলোকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, হঠাৎ পাওয়া দিনগুলোকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি। ও
তার সঙ্গে আমার কিছু কথা ছিল সে বৌমা। কথা কি আমাকে বলা যায় না দাদামণি? কেন বলা যাবে না বৌমা? আসলে হাটের যন্ত্রণাটা খুব হচ্ছে, তো খুব কষ্ট হচ্ছে। তাই বলছিলাম, আমাকে হার্ট অপারেশন করার জন্য সাগর আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল। তুমি কি জানো সে কি বাকি টাকাটার বন্দোবস্ত করতে পারেনি? আপনার ভাই এলে আমি তাকে জিজ্ঞাসা করবো দাদামণি। সেই সঙ্গে তাকে বলো খুব তাড়াতাড়ি যেন বাকি টাকাটার বন্দোবস্ত করে, না হলে আমি হয়তো মরে যাব বৌমা। আমি হয়তো মারা যাব। এই সুন্দর পৃথিবীতে আমি বহুদিন বাঁচতে চাই বৌমা, আমি যে বহুদিন বাঁচতে চাই। তমসা তিমির আচ্ছন্ন মানুষের মনে আমি যে জ্ঞানের আলো জ্বালাতে চাই বৌমা। আমি যে বাঁচতে চাই, বাঁচতে চাই। দাদামণি, আপনি আমার ভুলটা ভেঙে দিলেন। আপনি বাঁচতে চেয়ে আপনি আমাকে মনে করিয়ে দিলেন ওরে হতভাগিনী ছেলে, তোকে স্বপ্ন দেখতে নেই। তুই যে অভিনেত্রী, তোর জীবনের স্বপ্ন পদ্ম পাতায় জল। কিন্তু আমার হৃদয় যে এক নতুন নারী সত্ত্বের জন্ম নিয়েছে, সেই স্বপ্নটাকে আমি কেমন করে ফিরিয়ে দেব? সাগর যদি আমাকে কিছু বলতে চায়, নিয়ে আসে ভালোবাসার আমন্ত্রণের ডালে, তাকে আমি কেমন করে ফেরাবো? না, আমি পারবো না, আমি পারবো না। ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, আমার তো চোখে ঘুম এনে দাও, আমার তো চোখে ঘুম এনে দাও। সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঝিলিক ঘুমিয়ে পড়েছে। জানলা দিয়ে এক রাস আলো ওর মুখের উপর ছড়িয়ে পড়েছে। এই মোহময়ী মুহূর্তে মনে হচ্ছে ও আমায় স্বপ্নে দেখছে। আমিও এসেছি ঝিলিক আমার ভালোবাসার উপহার নিয়ে। ইস, এক গুছা চুল এসে ওর চাঁদের মতো মুখটাকে ঢেকে দিয়েছে। না না, ওর মুখ থেকে আমি চুলগুলো সরিয়ে দিই। তুমি? আমি এসেছি ঝিলিক তোমার ভালোবাসার কাছে। আজ আমি পরাজিত, তুমি যে আজ বিজয়িনী, তাই তোমার হাতে তুলে দিলাম আমার ভালোবাসার উপহার। হ্যাঁ গো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি ঝিলিক, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে এই কথা তুমি এতদিন আগে বলনি কেন? নিজে মুখে না বললেও তুমি বুঝতে পারোনি। কি? আরো কাছে এসো, যাই যে বয়ে রাত, আরো কাছে এসো, যাই যে বয়ে রাত, মুখোমুখি বসো, রাখো
বাঁচতে চাই, এই সুন্দর পৃথিবীতে আমি দীর্ঘদিন বাঁচতে চাই। খবরদার খবরদার, আপনি আমার কাছে আসতে চাইবেন না, খবরদার আসবেন না। আমি যে দূরত্ব কমাতে চাইছিলি, তোমাকে দিতে চাই স্ত্রীর স্বীকৃতি। আপনার মাথার বিকৃতি ঘটেছে, আপনার মনে রাখা উচিত আমি তুহিনের অনুরক্তা। বৈকাশবাবু ওখান থেকে চলে গেলে আমি এবারে ছেড়ে চলে যাব। আমার ভালোবাসার বন্ধনে আমি তোমাকে আটকে রাখবো। কেন কেন আপনি আমাকে আটকে রাখবেন? আপনি কি ভুলে গেছেন যে দাদামণির চিকিৎসার জন্য আপনি আমাকে এই বাড়িতে মিথ্যে বউ সাজিয়ে নিয়ে এসেছেন? কি বললো বৌমা? আমার চিকিৎসার টাকার জন্য সাগরকে মিথ্যে বউ সাজিয়ে এনেছে? আপনি কি জানেন না আমাকে আটকে রাখলে আপনি টাকা পাবেন না? চাই না ঝিলি, তোমার বিনিময়ে আমি টাকা পেতে চাই না। তাহলে দাদামণির চিকিৎসা যেখান থেকে যেমন পারি জোগাড় করবো, প্রয়োজন হলে আমি আমার একটা কিডনি বিক্রি করবো। আরে ভাই, না তা হয় না। লজ্জা করছে না আপনার? লজ্জা করছে না? আমার মতো একটা সামান্য মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করতে চাইছেন? তোমাকে যে আমি পাবো না। আপনি আমাকে কোনোদিনও পাবেন না। কেন পাবো না? তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। বৌমা মিথ্যে কথা বলছে। ওরা আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। ওরা দুজনেই আমার সঙ্গে প্রতারণা করেছে। ওদের আমি চরম শাস্তি দেব, চরম শাস্তি। শাস্তি দিতে চাও? এতদিন তোমার প্রতি যে অপমান করেছি, অবিচার করেছি, তুমি কি তার প্রতিশোধ নিতে চাও? তাহলে কেন তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছ? কাছে এসেও কেন তুমি দূরে সরে যাচ্ছ? সে কথা আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু তোমাকে পেয়ে হারাতে পারবো না ঝিলিক। সাগর বাবু, হ্যাঁ ঝিলিক, হ্যাঁ, যে টাকা পাওয়ার আশায় এতদিন তোমাকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম, সেই টাকা কালই আমি বসন্ত বাবুকে ফিরিয়ে দিয়ে আসবো। শুধু তোমাকে পাওয়ার জন্য ঝিলিক। ঝিলিক, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সবকিছু। তাই টাকার বিনিময়ে আমার ভালোবাসার ঝিলিককে আমি বিক্রি করতে পারবো না। আমি বিক্রি করতে পারবো না। আমাকে কেন আটকে রাখলে? টাকা পাবে না, টাকা না পেলে দাদামণির চিকিৎসা হবে না। না, আমি এখন কি করবো? ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করবো? তোমার সব পথ আমি একটা একটা করে বন্ধ করে দিয়েছি। প্রতাপ চৌধুরীকে খুন করার ছবি আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি। সেটা আমি ভাস্কর ব্যানার্জির হাতে তুলে দেব। এরপর তুলে দেব তোমার গোপন অস্ত্র কারখানার নকশা। সব কিছু প্রমাণ পেয়ে ভাস্কর বাবুর যখন তোমাকে ফাঁসির ঝোলাইতে ঝোলাবে, তখন আমি আমার করব মৃত দিদির তোর বিকাশটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে কাউকে কিছু না বলে কোথাও চলে গেছে। বিকাশের কথা আমাকে চিন্তা করতে হবে না, তুমি এখন তুহিনের কথা চিন্তা করো। কিন্তু মামা, কোনো কিন্তু নাই বৌমা। তুহিনকে যদি তোমার বসে আনতে না পারো, তাহলে অনেক ক্ষতি হয়ে যায় বৌমা, অনেক ক্ষতি হয়ে। আমি তোমাকে কথা দিচ্ছি মামা, যেমন করেই হোক তুহিনের কাছ থেকে ওই ঝিলিকের ছবি সরিয়ে দিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠা করব। আমি যে তুহিনকে চাই, আমি তাকে যে ভালোবাসা চাই। তোমার ওই ভালোবাসা আমি তো নিতে পারবো না চন্দনা। পূজারিনী যদি পূজার অর্ঘ নিয়ে বসে থাকে, তাহলে সেই অর্ঘ দেবতা কেন ছুঁড়ে পাবে না? আমি তো দেবতা নই, আমি আমি এক মহাপাত। বেশাদ হলেও
এক ফোঁটা জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে পিপাসার্ত চাতক। কিন্তু চন্দনা, আমি যে তোমাকে বহুত অবহেলা করেছি। আচ্ছা ওসব কথা বাদ দাও তো, চলো আমরা দুজনে বাগানে বসে গিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি। ওই স্বপ্ন তো আমারও দেখতে ইচ্ছে করে চন্দনা, কিন্তু আমার ড্যাড বসন্ত চ্যাটার্জি আমার সেই স্বপ্নগুলোকে একেবারে অবশ করে রেখে দিয়েছিল। সেদিন গেস্ট হাউসে আমি ছেলেকে সেই কথাগুলো শুনে আমি নিজেকে বদলে নিয়েছি। আজ থেকে আমার হৃদয়ে একটাই মন্ত্র উচ্চারিত হবে, তুমি আমার ভালোবাসা, তুমি আমার স্ত্রী। তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবেসেছি প্রিয় সাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি আমি, শয়তানি কাছে তুই এক মুহূর্ত থাকবি না, ওকে ডিভোর্স করিয়ে আমি ছেলেকে সঙ্গে তোর বিয়ে দেব। আমি সরি মিস্টার চ্যাটার্জি, আপনার ফাঁদে এই তুহিন আর কোনোদিন পা দেবে না। তোমার পথে চলে আর তোমার শেখানো কথাগুলো বলে আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। তুমি আমাকে মানুষ হতে দাও, কিন্তু এই চন্দনা স্পর্শে আমি আমার মনুষ্যত্ব ফিরে পেয়েছি। তাই আজ থেকে আমি তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিলাম। সরে গেল, স্বপ্নগুলি বোঝাই ভেঙে গেল। কেড়ে নেবো আপনি যেমন আমার স্বপ্ন সুখ শান্তি কেড়ে নিয়েছেন, ঠিক তেমনি করে আমি কেড়ে নেবো আপনার সুখ, আপনার ঘুম। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার স্বামীর বাবা, তাই আপনাকে আমি ডাকি বাপি। যদি হিসাব করে কথা না বলেন তাহলে কিন্তু খুলে যাবে এই কাল লাগিয়ে ছবি। ওকে খুন করে আমি ছেলেকের সঙ্গে তুহিনের আমি বিয়ে দেব। কিন্তু আত্মা হবে না জামাই বাবু, তোরই তীরে এসেও ডুবে গেছে আপনার সেই স্বপ্নের বুকে অনুপম বাবু একেবারে পেচ্ছাপ করে দিল। আমার কোনো দোষ নাই জামাই বাবু, ওই সাগর বাবুকে দেওয়া আপনার সেই 1 লাখ টাকা অনুপম বাবু ফেরত দিয়ে বলে গেছে ছেলেগার এখানে কোনোদিন ঠিক ফিরবে না মিস্টার চ্যাটার্জি, কথাটা কি সত্যি? কে বলেছে ঝিলিক ফিরবে না? আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবো। তা কোনো হবে না আপনার জামাই বাবু, আমি খবর পেয়েছি সাগরের সঙ্গে ঝিলিক এই করছে।
ভগবান বাবু? আগুন আর ঘি একসঙ্গে থাকলে কি হয় সেটা আপনি জানেন না? সাগরের প্রেমে ঝিলিক এখন হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু। আর আমার জামাই বাবু খাচ্ছে খাবি। মিস্টার চ্যাটার্জি, আমার পক্ষে আপনি কি কই করতে দেন? আপনি না বলেছিলেন বিকাশ বাবু চলে গেলে ঝিলিককে ফিরিয়ে আনবে? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু সবকিছু গোলমাল করে দিয়েছে ওই শয়তানি ঝিলিক। হোল্ড ইওর টাং। মিস্টার ব্যানার্জি, আপনি কোন সাহসে আমার মেয়ের নামে নোংরা কথা বলছেন? আপনি কি ভুলে গেছেন ঝিলিকের বাবা হচ্ছে দেবাকর ব্যানার্জি, একজন টেররিস্ট? আই এম সরি দিবাকর বাবু। মিস্টার চ্যাটার্জি, আমার মেয়েকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। আমরা আজকের এখান থেকে চলে যাব। কিন্তু বস, আমাদের অ্যাডমিশন অর্ডার ক্যান্সেল করলাম। অস্ত্র সম্মান না নিয়ে আমরা পুরুলিয়া জঙ্গলে ফিরে যাব। আরে রাগ করবেন না মিস্টার ব্যানার্জি, রাগ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ এক্ষুনি এই মুহূর্তে গিয়ে আমি ঝিলিককে ফিরিয়ে আনবো। তার জন্য যদি অনুপম রক্তে আমাকে হাত ধুতে হয়, আমি কিন্তু পিছ পা হব না। মনে রাখবেন, আমার নাম বসন্ত। রতন, হ্যাঁ স্যার। চন্দনা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আমি আসার সময় দেখলাম তুইন বাবুর বারান্দার ছাদে হাওয়া খাচ্ছে। অলরাইট, চন্দনার জন্য আপাতত চিন্তা থাকলো না, কিন্তু চিন্তা রয়ে গেল ওই সাগরের জন্য। আনতে গিয়ে যদি মিস্টার চ্যাটার্জি, আমি কি ভট্টাচার্য বাড়িতে যাব? না, থাক। তুমি আমার সঙ্গে এসো। আমি এতক্ষণে পাইছি। গদাই বাবু, এ বাড়িতে কেন আপনি এসেছেন? আপনাকে আমি মানা করেছিলাম। কিছু টাকা দেন, আমি একখানে দামি জুতো কিনবো। মেয়েকে ভাড়া কাটিয়ে ফুর্তি করতে তোমার লজ্জা করে না? লজ্জা কেন করবে? রতন বাবু, ঝিলিক কি আমার নিজের মাইয়া? কি বললেন? ঝিলিক আপনার নিজের মেয়ে নয়? নিজের মাইয়া হলে কোন বাপ কি তারে ভাড়া খাটাইতে পারত? আপনি কি পারতেন আপনার মাইয়ারে? গদাই বাবু, ওই ঝিলিকরে আমি পুরুলিয়ার এক মন্দির থেকে কুড়াইয়া আনছি। মন্দির থেকে? হ্যাঁ, মন্দির থেকে। ও নিশ্চয় কোন একটা বড় ঘরে যার সন্তান হইব। গদাই বাবু, হ্যাঁ, ওর গলা থেকে একটা সুন্দর 3 তারা লাগানো সোনার হার। 3 তারা লাগানো সোনার হার? লাগানো সোনার হার, ওইটা বেইচা দেওয়ার লোকে আমি লইয়া আসি। এই এই 3 তারা লাগানো সোনার হার। এই তো আমার দোলন মামনিকে সেই উপহার দেওয়া 3টে তারার মধ্যে খোদাই করা রয়েছে হৈমন্তী, আমার আর দোলন মামনি। দেখো রতন, দেখো। আপনার নিজের মেয়ে দোলন? হে রতন, হে সেই হারিয়ে যাওয়া মেয়ে দোলন, অথচ তাকে আমি ভাড়া করে এনেছি। কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি। আমি কি ভুল করেছি, ভুল করে। আপনি মিথ্যা কথা কইছেন। শোনো, গোয়েন্দা পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জিকে বলছেন মিথ্যাবাদী। আপনার জিপটা ছুড়ে আমি। ভাস্কর ব্যানার্জি তাহলে উগ্রপন্থী নয়, গোয়েন্দা পুলিশ অফিসার। সর্বনাশ, বসকে তাহলে এক্ষুনি খবর দিতে হবে। বস! স্যার, আমার ভুল হইয়া গেছে স্যার, আমার ভুল হইয়া গেছে। দাঁড়ান মিস্টার চক্রবর্তী, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবু আপনি বলুন, কত টাকা পেলে আপনি আমার মেয়েকে ফেরত দিবেন বলুন?
কত টাকা চান বলুন বলুন। আর আমি টাকা চাই না, টাকা চাই না। টাকার চেয়ে অনেক দামি জিনিস আমি পাইয়া গেছি, আপনি পাইয়া গেছেন আপনার হারিয়ে যাওয়া মাইয়ারে, ঝিলিক পাইয়ে গেছে তার আসল বাবারে। আর আমি কি পাইছি জানেন? কি? লজ্জা লজ্জা লজ্জা। গদাই বাবু, গদাই বাবু, আশ্চর্য! এই অর্থবিশ্বাস লোকটা মুহূর্তের মধ্যে বদলে গেছে স্যার। বদলে তো যাবেই রতন, বদলেই তো যাবেই। এই পিতৃ হৃদয়ের আকুলতাই যে ওকে অমানুষ থেকে মানুষে পরিণত করেছে। স্যার রতন, এক্ষুনি লোকাল থানা ইন্টিমেশন পাঠাও। এক্ষুনি খুনি দেশদ্রোহী বসন্ত চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে হবে। তারপর আমি যাচ্ছি আমার দোলন মামনের কাছে। সেখানে গিয়ে বলবো, ওরে মামনি, আমি তোর ভাড়া করা বাবা নই, তুই আমার নিজের মেয়ে দোলন, নিজের মেয়ে দোলন। আমার কর্তব্য আমাকে ডাকছে, কিন্তু কিন্তু দাদামণি স্নেহ, দিদি ভাইয়ের মমতা, উজ্জ্বল আর স্বপনের মামিমা কাকিমা সম্ভাষণ এই সংসারের প্রতি আমাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। আমি এই শব্দগুলোর প্রতি দুর্বল হয়ে পড়েছি, কিন্তু না না, দুর্বল হলে চলবে না। আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, চলে যাব। কোথায় কোথায় চলে যাবি মেজো? কোথায় চলে যাবি? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ মেজো, আজ তোর কি হয়েছে বলতো? আরে বাবা, সোজা কথাগুলো সবসময় বাঁকা বাঁকা উত্তর দিচ্ছিস। তোর কি শরীর খারাপ হয়েছে? তাহলে সকাল থেকে রান্নাঘরে গেলি না কেন? রান্নাঘরে রান্না করতে পারবো না। সে কি রে মেচো, তুই কি জানিস না যে তোর হাতে রান্না ছাড়া তোর ভাসুর খেতেই পারে না? খচ্চুর বেটা ছেলে কোথাকার, আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না। মেজো, ভাসুর সম্পর্কে এসব কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা লজ্জা কোথায় পাবো গো বড় গিন্নি? আমি যে জারদ সন্তান। কি বললি? হ্যাঁ গো হ্যাঁ, আমার বাবা মায়েরও ঠিক নেই, আমার জন্মেরও কোনো ঠিক নেই। কি বলছিস রে মেজো বউ? বউ? তাহলে শোনো গো বড় গিন্নি, আমাদের ওই বিয়ে ফিয়ে রেজিস্ট্রি কিচ্ছু হয়নি। তোমাদের এই কাণ্ড জ্ঞানীন সাগর ভট্টাচার্য আমাকে মিথ্যে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তুমি এই মেয়েটার আঁচলে বেঁধে দিয়েছো সংসারের চাবি, আর ওর গলায় পরিয়ে দিয়েছো সোনার হার। ছি ছি বৌদি, ছি। আমি কিন্তু ছিছি করব না, কারণ ওই জারজ মেয়েটার গরজ মেয়ে হারটা আমি খুলে নেব, আর এই সংসারের চাবি। কি ব্যাপার বড় মামিমা? মেজো মামিমা আঁচল থেকে ছোট মামিমার চাবি খুলে নিচ্ছে কেন? কি হয়েছে মেজো মামিমা? খবরদার উজ্জ্বল, ওই অভিনেত্রী যদি মেজো মামিমা, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক নেই। এই শয়তানি মেয়ে, এখন দাঁড়িয়ে আছিস কেন? বাজারে মেয়ে, তুই বাজারে ফিরে যাও। এই শয়তানি, এতদিন ধরে আমার সঙ্গে অভিনয় করে আমার এই বুকটাকে তুই শূন্য করে দিলি। কি করলে মেজো মামিমা? উজ্জ্বল, আর তুমি আমাকে মামিমা বলে ডেকো না। তুমি তো জানো তোমার মামার সাথে আমার সত্যি করে বিয়ে হয়নি। আমি একজন অভিনেত্রী। অভিনেত্রী হলেও তার মধ্যে মাতৃত্ব থাকে। দেখো বাবু, তোমার মধ্যে দামড়া ছেলের মা হতে আমার খালি বয়ে গেছে। তাই মেলা ফ্যাচ না করে এখান থেকে কেটে পড়ো তো, কেটে পড়ো। আমি কিন্তু এসেছিলাম মায়ের স্নেহ ছায়ায় এই অশান্ত মনটাকে শান্ত করতে, কিন্তু এসে দেখলাম তুমি আমার মা নও, তুমি কেবলই মরিচিকা, কেবলই মরিচিকা।
আমার চাপার পথটা পরিষ্কার হয়ে গেল। আমার ওই পরিষ্কার পথে আমি কাঁটা চড়িয়ে দেব। আমি অপমানের খোঁটা দিয়ে সেই কাঁটা আবার পরিষ্কার করে নেব। আমি তোমার সামনে পাহাড় হয়ে দাঁড়াবো। আমি খরস্রোতা নদী হয়ে সেই পাহাড় ভাসিয়ে দেব। পারবে না, পারবে না ঝিলিক, পারবে না। আমার ভালোবাসা দিয়ে থামিয়ে দেব তোমার চলার গতি। কিন্তু আপনি কি জানেন আমার কোনো জন্ম পরিচয় নেই? আমি জারদ সন্তান। তবুও তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমার সত্যিকারের স্ত্রী রূপে প্রতিষ্ঠিত করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই। আরে বাবা, আমার মতো মালের মালিক সাজতে হলে পয়সা ছড়াতে হয় গুরু, পয়সা। তুমি কত টাকা মাইনে পান যে আমার মতো মালকে সারা জীবনের জন্য পুষতে চাইছেন? হ্যাঁ, আপনার সারা জীবনে রোজগার দিয়েও আপনি কি পারবেন আমার যৌবনের মূল্য দিতে? আপনি আমার বউ হওয়ার যোগ্য নন। এই ভরিচাচি বাড়ির বউ হওয়ার যোগ্য আপনি নন। আপনি একটা নষ্টা মেয়ে মানুষ। তাই আমার ভালোবাসার বন্ধন থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। মুক্তির আশাতেই মুক্তি করে আমার মুক্তিটা আদায় করে নিলাম। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, চলে যান এখান থেকে। যাচ্ছি সাগর বাবু। কথা শিল্পী শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসে গণিকা সাবিত্রী তার অতি প্রিয়জন সতীশ বাবুকে বলেছিল, সতীশ বাবু, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু আমার এই নোংরা অপবিত্র শরীরটা আমি তোমাকে দিতে পারলাম না। ঠিক তেমনি আমিও তোমাকে বলছি সাগর বাবু, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু জন্ম পরিচয়হীনতার কলঙ্ক মাথায় নিয়ে আমি তোমার সত্যিকারের স্ত্রী হতে পারলাম না। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে নাম বাইরে আমি বাইব না মন খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে নাম বাইরে ও তো মুক্তির আনন্দ নিয়ে চলে গেল, কিন্তু আমার হৃদয়টা যে হাহাকার করে উঠছে। এই বুভুক্ষ হৃদয়কে আমি কি দিয়ে শান্ত করব? মেজ বৌমা, হে রে সাগর, ওরে সাগর, মেজ বৌমা কোথায় জানিস? কাকে তুমি মেজো বলছো? সেই ঝিলিক। জানিস শান্তি, জানতি, তুমি চুপ করো। তুমি কি বলতে চাইছো? জানিস শান্তি, জানি বলো। ঝিলিক যে বাড়ির আসল বউ নয়, এ কথা আমি গতকাল রাতেই জেনেছি, এবং এও জেনেছি ওই বসন্ত বাবুর কাছ থেকে আমার চিকিৎসার টাকা নেওয়ার জন্য সাগর বিয়ে না করেও ও যে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়েছে। ওরে গাধা, তুই কি করে ভাবলি ভাই? দাদা, তোর ভালোবাসা বন্ধক দেওয়ার টাকায় আমি চিকিৎসা করবো? না রে ভাই, না, হতে পারে না, কখনো হতে পারে না। তাই তো আমি 1 লক্ষ টাকা আমি ফিরিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমি তো মেজ বৌমাকে কোথাও দেখতে পাচ্ছি না। মেজ বৌমা, মেজ বৌমা। বাজারের মেয়ে ছিল, বললাম না বাজারের মেয়ে ছিল, ও বাজারে ফিরে গেছে। চিন্তা করছো কেন? তুমি কি জানো না ওর কোনো পিতৃ পরিচয় নেই? ও জারদ সন্তান। ঝিলিকের পিতৃ পরিচয় আছে, সে আমার 20 বছর হারিয়ে যাওয়া মেয়ে দোলন। দোলন? আমি ইন্সপেক্টর ভাস্কর ব্যানার্জি। আপনি সেই সৎ নির্ভীক পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জি? হ্যাঁ হ্যাঁ অনুপম বাবু, আমি এতদিন
খুনি দেশদ্রোহী বসন্ত চ্যাটার্জিকে অ্যারেস্ট করার জন্য আমি এতদিন ছদ্মবেশ নিয়েছিলাম দিবাকর ব্যানার্জি সেজে, কিন্তু কিন্তু আমার মামনি কোথায়? মামনিকে ডাকুন। জন্ম পরিচয়হীনতার গ্লানি মাথায় নিয়ে ঝিলিক যে বাড়ি থেকে চলে গেছে ভাস্কর বাবু, ঝিলিক যে বাড়ি থেকে চলে গেছে। অনুপম কাকা, সাগর কাকা, আপনারা ঝিলিক কাকিমাকে বাঁচান। বসন্ত চ্যাটার্জির লোক ভম্বল গুন্ডা ঝিলিক কাকিমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। স্যার, আপনি যে সেই পুলিশ অফিসার ভাস্কর ব্যানার্জি এবং আপনারই যে মেয়ে ঝিলিক কাকিমা তা ওরা জানতে পেরে গেছে। স্বপন, ওরা কোথায় নিয়ে গেছে? আমি জানি স্যার, আমি জানি, আমি সব কিছু জানি স্যার। তাই আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সবাই আমার সঙ্গে আসুন। কি বললি ভোমলা? দিবাকর ব্যানার্জির আসল পরিচয় ভাস্কর ব্যানার্জি। আমি নিজের মুখে শুনেছি, সেসব জেনে এসেছি। ঝিলিকি হারিয়ে যাবা দোলন। একেবারে শোনাই শোয়া বাপ বেটিকে একসঙ্গে আমি নাগালে দিয়েছি। ঝিলিক ওরফে দোলন মামনিকে আমার কাছে নিয়ে আয়। ওকে বস। শুয়োরের বাচ্চা দিবাকর ব্যানার্জি, 20 বছর আগে যে কাজটা আমি করতে পারিনি সে কাজটা করবো। তোমার মেরুদণ্ড ভাঙার জন্য তোমার মেয়ে দোলনকে আজ আমি দেব মৃত্যু। আমার নাম বসন্ত চ্যাটার্জি। কেন আমাকে খতম করে দেবেন? কেন খতম করে দেবেন? আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন জোর করে রাস্তা থেকে আপনার বাগান বাড়িতে আমাকে ধরে নিয়ে আসলেন কেন? তোর বাপ ভাস্কর ব্যানার্জির বিরুদ্ধে আমি প্রতিশোধ নেব। ভাস্কর ব্যানার্জি আমার বাবা নয়, আমার বাবা দিবাকর ব্যানার্জি। এই দিবাকর ব্যানার্জি তোর আসল বাবা ভাস্কর ব্যানার্জি। আর তুই হারিয়ে যাওয়া মেয়ে দোলন। কি বললেন? আমার নাম দোলন, আমার বাবার নাম ভাস্কর ব্যানার্জি। ও ভগবান! শেষবারের মতন ভগবানকে দেখে নে। এরপরে এই রিভলভারে গুলি একেবারে ওকে শেষ করার আগে এই কিটুলা ওরফে পুলিশ ইন্সপেক্টর রতন বৈরাগীকে আপনি শেষ করে দিন জামাই বাবু। ওকে তুমি কোথায় পেলে ভগবান? আপনার বেডরুমে ঢুকে ও কাগজপত্র নাড়াচাড়া করছিল। যেই আমি ভাস্কর ব্যানার্জি পরিচয় জানতে পেরেছি, তাই বেটাকে চাপটে ধরে এখানে নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাদার ইন্দ্র। আরে আমার এই সামান্য উপকারের জন্য তোমাকে আমি ভালোবাসি এবং ভরসা করি, কিন্তু এই ভাস্কর ব্যানার্জি আর দিবাকর ব্যানার্জির মেয়ে দোলনকে দেব। আপনার রিভলভারে একটাও গুলি নেই, সব গুলি আমি আগে থেকে বের করে নিয়ে রেখেছি। আমার একটা অন্য রিভলভার নিয়ে আয়। যাচ্ছি বস আমি। ভগবান, তুই আমার সঙ্গে বেইমানি করলে? তোর সঙ্গে বেইমানি না করলে আমার দিদির আত্মা শান্তি পাবে না। আরে বসন্ত চ্যাটার্জি, মহাভারতের শকুনি যেমন তার বাবা তার ভাইদের মৃত্যু বদলা নেওয়ার জন্য কৌরবের সঙ্গে থেকে তাদের সর্বনাশ করেছিল, তেমনি আমিও তেমনি তোর সাথে আমি শান্তি
তুই আবার কিছুই করতে পারবি না রে। আমার ছেলে তুহিন আছে। তুহিন, ওই তুহিন। তোমার তুহিন ডাই হাজির ড্যাড। ওই আমাকে একটা অস্ত্র এনে দে তো, তোর ওই শুকুনি মাকে একেবারে খতম করে দেব। নিশ্চয় দেব। তার আগে আমার মামার কাছ থেকে আমি অনুমতিটা নিয়ে নিই। কি রে তুহিন? তোমার তৈরি তুহিন আজ তুহিন নেই ড্যাড। এখন হয়ে গেছে পশ্চিমী ঝঞ্ঝা। আমার সঙ্গে বেইমানি করলে কি করবো ড্যাড? কেউটে সাপের বাচ্চা তো কেউটে সাপই হয়। তার মানে আমি একা? তবু তোরা কেউ কিছু করতে পারবে না। আমি এখান থেকে পালিয়ে যাব। বসন্ত চ্যাটার্জি, কি বিকাশ তুমি? তোমার শয়তানি চাল ধরবার জন্য ভাস্কর বাবুর পরামর্শে আমি আত্মগোপন করেছিলাম। এবার পড়েছো তুমি ইঁদুর কলে। আমি ইঁদুর নই, আমি রয়্যাল বেঙ্গল টাইগার। না চোদনা না, আইন নিজের হাতে তুলে নেয় না। ওকে শাস্তি দেবে মহামান্য আদালত। সৈকত বাবু, অ্যারেস্ট হিম। জামাই বাবু, দিদির মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সর্বনাশ করা না পর্যন্ত আমি জামা গায়ে দেব না। প্রতিজ্ঞা পূরণ হয়েছে, তাই আমি বললাম সেই প্রতিজ্ঞা পূরণের জামা। তোকে আর ভাস্কর ব্যানার্জিকে আগে যদি জানতে পারতাম তাহলে আমার এই অবস্থা হতো না। আয় 20 বছর আগে যে কাজটা আমি করতে পারিনি, আজও আমি তেমনি করতে পারলাম না। আবার জেল থেকে ফিরে এসে বদলা আমি নেবই নেব। চরম বদলা। আয় ভাস্কর বাবু, আপনি অস্ত্র কারখানা চালাতে এসেছিলেন না? এই বাগান বাড়ির নিচে আছে ওই বসন্ত চ্যাটার্জির বেআইনি অস্ত্র কারখানার নকশা। এবার আমার কাছে গুড বাই এভরিবডি। গুড বাই মামা। স্যার, আমাকে অ্যারেস্ট করবেন না। তুমি এবং ভগবান বাবু আমার কাজে সাহায্য করেছো, তাই তোমাদের আমি রাজসাক্ষী করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাকু, আমার আর কোনো দুঃখ নেই। আমার স্বামীকে আমি ফিরে পেয়েছি। আমার বাবার হত্যাটাই ধরা পড়েছে, তাই আপনি আমরা যেন সুখী হই। যদি পারো তো আমাকে তুমি ক্ষমা করো। বিদায়। চলো চন্দনা। প্রতাপ বাবুর খুনি এবং অস্ত্র কারবারি বসন্ত চ্যাটার্জিকে আপনি অ্যারেস্ট করেছেন। সেই সঙ্গে আরো বড় কাজ করেছেন, আমার বোন চন্দনাকে তার ভালোবাসা তুহিনের কাছে ফিরিয়ে দিয়েছেন। এর জন্য আপনাকে জানাই আমার কৃষ্ণ অভিনন্দন। কিরে কিরে মামুনি, তুই কি এখনো দূরে দাঁড়িয়ে থাকবে? ভাড়া করা মেয়ে হিসাবে আমি যে তোর প্রতি যে অবিচার করেছি, তুই দোলন হিসাবে তুই এই নিজের বাবাকে ক্ষমা করতে পারবি না? 20 বছর ধরে এই শূন্য হয়ে এই বুকটা যে পূর্ণ করবি না মা? আয় ভাই, আমার বুকে আয় মা। মামনি, এরপরেও কি তুমি বলবে তুমি জারদ সন্তান? এরপরেও কি তুমি ঘৃণার কথা বলবে? আবার তুমি এসেছো কেন সাগর? আমার সংসারে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার সংসার? হ্যাঁ মেজো, আমরা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দাদামণি আর তোমার বাবার মুখের কথা শুনে আমার ভুল ভেঙে গেছে মেজদি, তুমি বাড়ি ফিরে চলো। সেদিন যে হাত দিয়ে তোমার গলা থেকে হাতটা খুলে নিয়েছিলাম, আর সেই হাত দিয়ে আমি তোমার গলায় হাতটা পরিয়ে দিই। আর আমি তোর আঁচলে বেঁধে দিলাম
আমার সংসারে দিদি ভাই কোনো কিন্তু নাই বৌমা, তোমার সংসারে তুমি ফিরে চলো। কি হলো বল? মারে দাদামণি, তুই যা, তোর স্বামীর ঘরে তুই যা। দাদামণি, চলো দাদামণি, তুমি ছাড়া এই ভট্টাচার্য বাড়িটাকে অন্ধকার গ্রাস করেছে। তুমি ফিরে গিয়ে সেই অন্ধকার দূর করে আলো জ্বালবে। চলো চল তাড়াতাড়ি চল। চলো মিস্তি চলো। আপনারা আমার মতো একটা সামান্য মেয়েকে নিয়ে যেতে চাইছেন কেন দাদামণি? তুমি যে আমার সংসার নন্দন কারণে অমূল্য পারিজাত মেজ বৌমা, দাদামণি আমার জীবন বাঁচানোর জন্য তুমি তোমার নিজের জীবনটা ত্যাগ করে দিয়েছো। সংসারকে সুখী করার জন্য তুমি সব কিছু ত্যাগ করে দিলে। তাই তো তুমি সাধারণ মেয়ে নও, তুমি যে অনন্যা, অসাধারণ। মাননীয় দর্শকবৃন্দ, ঝিলিক এই নাটকের নায়িকা হলেও প্রতিটি সংসারের নায়িকা হলো সেই সংসারের বৌমারা। আর আমি এই নাটকের নাট্যকার হিসেবে নয়, আমি আমার সংসারের বড় ভাই হিসাবে এখানে উপস্থিত যত ভাসুর শ্বশুর আছেন তাদের প্রতিনিধি হিসাবে শুধু বৌমাদের বলছি, তোমরা আত্মসুখের আবর্জনাকে মনে স্থান না দিয়ে তোমরা এই ঝিলিকের মতো মেয়ের মতো আত্মসুখ ত্যাগের মন্ত্রে দীক্ষা নাও। তোমাদের একটু ত্যাগই জীবনে সুখ আসবে, শান্তি আসবে, বয়ে যাবে আনন্দের বন্যা। দুটি হৃদয় পাশাপাশি ভালোবাসার জাল বুনে, তখনই তো মনে হয় সংসার সুখের হয় রমণীর কোণে। বাসবো ভালো, রাখবো ধরে,